সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকে আমরা 181 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করব। তো এটা হচ্ছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা এই সংশ্লিষ্ট অঙ্ক। তো দেখেন অঙ্কটাতে বলা হচ্ছে 12% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 18 টাকা হলে তার মূলধন কত। অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকেই আপনারা এই ধাঁচের অঙ্ক করতে জানেন না। ঠিক আছে, তো আমি শর্টকাট মেথড এবং ডিটেলস মেথড এই দুই মেথডেই অঙ্কটা করে দেখাবো। যেটা আপনাদের পছন্দ হয় আপনারা সেটা অ্যাপ্লাই করে দেবেন। তো শর্টকাট মেথড বলতে আমি অপশন টেস্ট বোঝাচ্ছি। হ্যাঁ, আমি অপশন টেস্ট করব শুরুতে, দেখব যে আসলে কোনটা সঠিক উত্তর এবং কিভাবে অপশন টেস্ট করে আমরা একটু তাড়াতাড়ি অঙ্কটা সমাধান করে ফেলতে পারি। তো দেখেন আমি ধরে নিলাম যে উত্তরটা ক নম্বরের রয়েছে। তাহলে কি বলেছে, মূলধন কত? তাহলে মূলধনটা 1000 টাকা। আমি এটা ধরে নিচ্ছি যে 1000 টাকা মূলধন। তাহলে 12% হার মুনাফায়, তাহলে গুণন মুনাফার হার 12%, তাহলে 12% মানে 12/100 এটা। তাহলে 10 কেটে দিলাম, 12 আর 10 গুণ করলে 120 টাকা। এটা হচ্ছে 1 বছরের মুনাফা। তাহলে 1000 টাকার 12% হারে 1 বছরের মুনাফা 120 টাকা, যেটা আমরা বের করে ফেললাম। এখন 2 বছরের মুনাফা, তাহলে 1 বছরে যদি 120 হয় তাহলে আর 1 বছরও 120 টোটালটা কত হলো? 240 টাকা আমরা মুনাফা পাচ্ছি। ঠিক আছে, তাহলে 12% হার মুনাফায় 1000 টাকার 2 বছরের আমরা সরল মুনাফা পাচ্ছি 240 টাকা। এবার আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। তো মনে রাখেন প্রথম বছরে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা এই দুটো কিন্তু সেম হয়। অর্থাৎ আমি যদি 10,000 টাকার উপর 12%, তারপরে মানে নিচে 112% মানে তো 12/100, তাই না? 0,0,0,0 কেটে দেই, তাহলে এটা হচ্ছে 120 টাকা, মানে 12 10 120। এটা হচ্ছে প্রথম বছরের মুনাফা। তো প্রথম বছরের মুনাফায় তো আর সরল আর চক্রবৃদ্ধি বলতে কিছু থাকে না, কেননা চক্রবৃদ্ধি মানে তো সুদের সুদ, তাই না? তো এখন দ্বিতীয় বছরে আমরা যখন মুনাফাটা হিসাব করব তখন কিন্তু 1120 উপর মুনাফাটা হিসাব করব, কেননা 1000 টাকা ছিল আসল আর আমাদের মুনাফা হয়েছে 120 টাকা। তাহলে 1120 টাকার গুণন আবার 12%, তাহলে 12/100। তাহলে 0 কেটে দিলাম, 6 দুগুণ 12, 5 দুগুণ 10, আর 5 দ্বারা যদি আমরা এটাকে কাটি অথবা 112কে যদি আমি 6 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 6 দুগুণ 12, 2 হাতে কত? 1, 6 1 6 আর 1 7, 6 1 6, তাহলে 672 ভাগ হচ্ছে 5। আমি যদি কাটাকাটি করি এটাকে, 5 1 5 থাকলো 1 17, 3 5 15 থাকলো 2 22, তারপরে কত হবে বলেন তো? 22 হলে 4 5 20, তাহলে 134। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 240 আর এখানে ধরেন দশমিকের পর কিছু এসেছে, এটা আমরা নেইনি। তাহলে 120 আর 134 কত হয়? 100 মানে 254। তো আমরা দেখতে পাচ্ছি এই চক্রবৃদ্ধি মুনাফায় আমরা 2 বছরে 254 টাকা পাচ্ছি আর সরল মুনাফায় আমরা 240 টাকা পাচ্ছি। আচ্ছা বলেন তো দেখি, এই উভয় মুনাফার পার্থক্য কি 18 টাকা হচ্ছে? অবশ্যই না, তার মানে 14 টাকা হচ্ছে। তাহলে আমরা 1000 উত্তরটাকে অ্যাভয়েড করবো, এটা কিন্তু আমরা উত্তর হিসেবে নিতে পারবো না। দেখেন আমি একটু বোঝাচ্ছি জন্য একটু সময় বেশি লাগছে, তবে অঙ্কটা কিন্তু কঠিন রয়েছে, এই জন্য আমাদের কিন্তু এছাড়া অন্য কোনো উপায় নেই অপশন টেস্টে। এবার আমি ধরে নিলাম 1250 টাকা আমাদের আসল। তাহলে গুণন কত পার্সেন্ট? মুনাফার হার 12%, তাহলে 12% মানে 12/100। তাহলে আমি করতে পারি কি, একটা শূন্য কাটা যাবে আর বাকিটা তো কাটা যাবে না, তাই না? 10 ক্রস, তাহলে 6 দুগুণ 12, 5 দুগুণ 10, তাহলে 5 দ্বারা কাটলে 5 25 125, 6 দ্বারা 25কে গুণ করলে 6 25 150। এই 150 টাকা হচ্ছে প্রথম বছরের মুনাফা। তাহলে যেহেতু সরল মুনাফা হিসেব করতেছি, দ্বিতীয় বছরেও 150 টাকা হবে। তাহলে মোট 150 300 টাকা হচ্ছে মোট মুনাফা, এটা কিন্তু সরল মুনাফা। এবার আমরা চক্রবৃদ্ধিটা হিসাব করব। তাহলে 1250 টাকার প্রথম বছরে সরল আর চক্রবৃদ্ধি তো একই, তাই না? তাহলে এটা কাটাকাটি যদি আমরা করি, 6 দুগুণ 12, 5 দুগুণ 10, 5 25 125, তাহলে 6 25 150। এটা তো আমরা বলতেই পারি এটা প্রথম বছরের মুনাফা। আবার আমি যদি হিসাবটা এমনি করি যে দ্বিতীয় বছরে ধরেন আমি 150 টাকাই মুনাফা পাবো, আমি যদি সরল হিসাব করি, কিন্তু এখানে কি কম হিসাব করলাম, এই যে 150 টাকার উপর আমি আবারও যে মুনাফাটা হিসাব করব সেটা যদি আমি করতে পারি তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি হবে আমার। অথবা আমি 1250 আর তার সাথে 150 যোগ করে দিয়ে আমি কিন্তু এটা করতে পারি। তো আমি আপাতত যোগ করে দিচ্ছি, 1250 আর 150 কত হয়? 1200 1300 1400, তাহলে 1400 টাকার উপর এবার 12% হবে, তাহলে 12/100,
এক শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য কাটা, তাহলে 14 আর 12 গুণ করলে কত হয় বলেন তো দেখি। 14 আর 12 গুণ করলে আমরা আলাদা জায়গায় গুণ করে দেখি। 14 দুগুণ 28, এক ঘর কাটা, 14 একে 14, তাহলে 8, 4 আর 2 6, আর থাকলো 168, তাহলে 168 টাকা। তাহলে আমরা বলতে পারি প্রথম বছরে 150 টাকা আর দ্বিতীয় বছরে 168 টাকা। তাহলে মোট কত টাকা? তাহলে 8, 5, 6, 11, 1 হাতে 1, তাই না? 1 আর 1, তাহলে কত হচ্ছে 8, 8, 5 আর 6, 11, 1 হাতে 1, 1 আর 1, 2 আর 1, 3, 318 টাকা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 300 টাকা আর 318 টাকা। বলেন তো উভয় মুনাফার পার্থক্য 18 টাকা হচ্ছে কিনা? অবশ্যই, তাই পার্থক্য 18। দেখেন আমি কিন্তু 5 মিনিট সময় নিয়ে নিলাম অঙ্কটা বোঝানোর জন্য। এইবার আসেন একটু তাড়াতাড়ি করার জন্য এবার আমি আপনাদের প্রসেসটা বলে দিই, অপশন টেস্টেই একটু তাড়াতাড়ি করার জন্য। তো আপনি যখন খ নম্বরটা টেস্ট করছেন তাহলে 1250 টাকার, তাহলে প্রথম 12% হারে আপনি কতটুকু মুনাফা পেয়েছেন? মুনাফা পেয়েছেন 150 টাকা। তাহলে পরের বছরও 1250 টাকার উপর আপনি 150 টাকাই মুনাফা পাবেন। এটা সরল মুনাফা কত হলো? 150, 150, 300। এবার আপনি যদি চক্রবৃদ্ধি হিসাব করেন, প্রথম বছরে আপনি 150 টাকাই মুনাফা পাবেন, দ্বিতীয় বছরে আমি ধরে নিলাম আপনি 150 টাকাই মুনাফা পাচ্ছেন। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা মানে কি? সুদের সুদ। তাহলে এই প্রথম বছরে যে 150 টাকা মুনাফা হয়েছে সেটার উপর আবার 12% হিসাব করতে হবে। তাহলে আমরা 150-এর 12% যদি হিসাব করি তাহলে 0 0 ক্রস 6 দুগুণ 12, 5 দুগুণ 10, 3 5 কত 15, 3 6 কত 18 টাকা অতিরিক্ত হচ্ছে। এই অতিরিক্তটাই কিন্তু উভয় মুনাফার পার্থক্য। আপনি চাইলে এভাবেও কিন্তু জিনিসটা বুঝতে পারেন, যাতে করে অঙ্কটা আপনার জন্য করা একটু ইজি হয়ে যায়। তো আমি আবারও বলছি, অঙ্কটা কিছুটা কঠিন রয়েছে, আপনাদের কিন্তু মনে রাখতে হবে। এবার আসেন একই অঙ্ক, যেহেতু আমি করে দিতে চেয়েছি ডিটেলস মেথডে, আমি করে দিব। দেখেন আমি ডিটেলস মেথডে করছি। কি বলা হচ্ছে? আমাদের বলা হচ্ছে, আচ্ছা আমি লিখে নেই ডিটেলস মেথড। 12% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 18 টাকা হলে মূলধন কত? তাহলে বলেন তো দেখি। আমরা জানি সরল মুনাফার সূত্র হচ্ছে I = PRN, এটা। আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে, আচ্ছা আমি বাম দিকের যে জিনিসটা আছে সেটাকে একটু ঠিকঠাকভাবে লেখার চেষ্টা করছি। দেখেন আমি লিখব যে মুনাফা ইকুয়াল, মানে সরল মুনাফা ইকুয়াল P × R × N। আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে, আমরা যদি চক্রবৃদ্ধি মুনাফা বের করি তাহলে P × 1 + R টু দি পাওয়ার n - P। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বের করার সূত্র। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 1 নম্বর আর 2 নম্বর এই সূত্র দুটো কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের জন্য, যারা আপনারা কম জানেন তাদের জন্য কিন্তু মনে রাখা কষ্টকর হয়ে যাবে। আর যারা এই ধরনের অঙ্কগুলো করেছেন এই সূত্র দিয়ে আগে, তারা কিন্তু ঠিকঠাক মনে রাখতে পারবেন। এবার আসেন আমরা অঙ্কে চলে যাচ্ছি। তো প্রথমে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে দিয়ে বের করব। তো 12% মুনাফার হার, তাহলে 12% মুনাফার হারে তাহলে মুনাফা ইকুয়াল, আমি কিন্তু এটা বের করছি, হ্যাঁ, মুনাফা ইকুয়াল তাহলে P হচ্ছে P রাখলাম ইন্টু R মানে 12/100 ইন্টু N মানে হচ্ছে 2, তাহলে 2 দিয়ে দিলাম। তাহলে আমরা কাটাকাটি করব, 3 4 12, 4 25 100, তাহলে কত হয় বলেন তো? 3 দুগুণ 6, তার মানে উপরে 6P, তার নিচে কত 25 আমরা বলতে পারি। তাহলে 6P/25 আমরা এটাও এখানে রাখতে পারি, কোনো সমস্যা নেই। অথবা আমরা কাটাকাটি করেও কিন্তু জিনিসটাকে একটু ছোট করে নিতে পারি। আমি যদি দশমিকে বসাই তাহলে 6 দ্বারা 25কে যদি আমি ভাগ করি, মানে 25 দ্বারা 6কে ভাগ করলে দশমিক দিয়ে একটা শূন্য, 25 দুগুণ 50 থাকলো 10, দশমিকের জন্য শূন্য নিলাম, 4 25 100। তাহলে আমি যদি ভাগ করি 0.24, তার সাথে P আসে। হয় আমি এটা দিয়ে অঙ্ক করব, অথবা চাইলে আমি এটা দিয়েও করতে পারি। এবার আসেন আমরা কি করতে পারি, এবার এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিব। তাহলে এই মুনাফা আমরা চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে বের করব? তাহলে PP থাকলো 1 + R এর মান কত? R এর মান 12%, তাহলে 12/100, তাহলে উপরে 12, তার নিচে 100, তার উপরে কি? তার উপরে n মানে 2 মাইনাস হচ্ছে P দিয়ে দিলাম। এখন এইটা ক্যালকুলেশন আপনাদের জন্য কিছুটা জটিল, তো সেক্ষেত্রে আমি একটু কমাই নেই। ধরেন 3 4 12, 4 4 25 100। তাহলে লাইনটাকে যদি আমি আবার লিখি, P × 1 প্লাস উপরে 3, তার নিচে 25, তার উপরে হোল স্কোয়ার মাইনাস P। এটাকে আর একটু ক্যালকুলেশন করছি। তাহলে P × তাহলে 25 একে কত? 25, তার 25 হচ্ছে লসাগু, তাহলে উপরে হবে 25 + 3, তার মানে 28, তার উপরে কত? স্কোয়ার মাইনাস হচ্ছে P।
অঙ্ক কিন্তু ধীরে ধীরে হচ্ছে ক্রিটিক্যালের দিকে যাচ্ছে। আমি একটু মুছে দিয়ে এখানে করানোর চেষ্টা করছি, দেখেন ভালো করে। সেটা হলো যে এই লাইনটা আমরা পেলাম, এই লাইনে 28 কয়বার আছে? 2 বার আছে। অথবা আমরা 28কে 25 দ্বারা একটু ভাগ করে দেখি কত হয়। তাহলে 28 ভাগ 25, ওকে। তাহলে মানে 25 দ্বারা 28কে ভাগ, তাহলে 25 একে 25 থাকলো কত? 3, দশমিক দিয়ে 0 নিলাম। 25 একে 25 থাকলো কত? 5, দশমিকের জন্য 0 নিলাম। 25 দুগুণ 50, মিলে গিয়েছে 1.12। তাহলে ভিতরে হচ্ছে 1.12। তাহলে আমরা বলতে পারি p ইন্টু 1.12 তারপর হোল স্কোয়ার মাইনাস p। ধৈর্য হারালে কিন্তু চলবে না। অঙ্ক করার সময় একটা অঙ্ক শিখতে এমনও হতে পারে 20 মিনিটও সময় লেগে যেতে পারে, কিন্তু শেখার পরে আপনি সঠিকভাবে অঙ্কটা করতে পারছেন কিনা এটাই কিন্তু আপনার জন্য মানে হচ্ছে আসল চ্যালেঞ্জ। তো নিশ্চয়ই আপনারা মনোযোগ দিয়ে দেখছেন। এবার আসেন p, তাহলে আমরা বলতে পারি এই 1.12 স্কোয়ার, তার মানে দুইটা 1.12 আছে, 1.12 গুণন 1.12। তাহলে আমরা যদি গুণ করি কত হয়? 224। তো মানে 2 দ্বারা গুণ করলে 2 দুগুণ 4, 2 একে 2, 2 একে 2, এক ঘর ক্রস। 1 দ্বারা গুণ করলে 1 মানে 2 একে 2, 1 একে 1, 1 একে 1, আবার এক ঘর ক্রস। আবার 1 দ্বারা এটাকে গুণ করলে 2 একে 2, 1 একে 1, আবার 1 একে 1। তাহলে 4 দিয়ে দিলাম, 2 2 4, 2 2 4 আর একে 5, 1 আর একে 2, আর এখানে থাকলো 1, তাহলে 1। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর পর দশমিক, তাহলে 1 2 3 4 ঘর পর দশমিক, তাহলে এটা হলো 1.2544। তাহলে আমরা লিখতে পারি এই লাইনের পরে ইকুয়াল p ইন্টু ভিতরে হচ্ছে 1.2544, তার সাথে হচ্ছে মাইনাস p। তাহলে আমরা এটাকে মানে হচ্ছে 1.2544 p এর থেকে মাইনাস p যদি মাইনাস করে দেই, তাহলে এটা তো আমাদের হয় 0.2544, তার সাথে p। নিশ্চয়ই বোঝেন p কমন নিয়েও আমরা বিয়োগ করতে পারি, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতেন। তো আশা করছি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে এটা কিভাবে এটা হয়েছে, তাই না? আমি একটু বোঝাই, অনেকের হয়তো প্রবলেম হতে পারে এখানে। সেটা হলো যদি আপনি মনে করেন 0.5x থেকে মানে 0.5x থেকে আপনি ধরেন x থেকে এটা বিয়োগ করে দিয়েছেন, তাহলে কত হবে বলেন তো দেখি? অবশ্যই 0.5x হবে। কেন হবে? তার কারণ হচ্ছে আপনি যদি এই দুটোর মধ্যে x কমন নেন তাহলে 1 মাইনাস 0.5 হবে। তাহলে বুঝতেই পারছেন এখন x ইন্টু এটা থেকে এটা মাইনাস করলে 0.5, তার মানে 0.5x হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু ক্যালকুলেশনটা নিচেরটা হয়েছে। জাস্ট এখানে পিটা হচ্ছে কোথায় রয়েছে, মানে সামন পিছনে একটু ব্যতিক্রম ভাবে রয়েছে। তো দেখেন এখানে তাহলে আমরা কি পেলাম? এটা পেলাম আমরা কি মুনাফা বলেন তো দেখি? এটা আমরা পেলাম চক্রবৃদ্ধি মুনাফা, শুধু মুনাফা কিন্তু। আর এটা আমরা পেয়েছি এর আগে, এটা আমরা পেয়েছি সরল মুনাফা। তাহলে বলেছে উভয় মুনাফার পার্থক্য 18 টাকা। তাহলে আমরা বলতে পারি নিশ্চিত চক্রবৃদ্ধি মুনাফাটা বড় আর সরল মুনাফাটা ছোট। তাহলে এইটা এবং এইটার বিয়োগফল, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে 0.2544p মাইনাস 0.24p ইকুয়াল 18 টাকা। তাহলে বা কি হবে? আমরা এবারে বিয়োগ করে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমি এটা থেকে এটা বিয়োগ করে দেই তাহলে কত হয়? আমি আচ্ছা আগে p কমন নেই, তাহলে 0.2544 মাইনাস 0.24 ইকুয়াল টু হচ্ছে 18। তাহলে আলাদা জায়গায় করছি, 0.2544 আর 0.24 এটা, তাই না? তাহলে এখানে 0 দেয়া যায় হিসাবে সুবিধার্থে। তাহলে থাকলো 4 4 1 0 দশমিক, তাহলে কত হচ্ছে? 0.0144। তাহলে আমরা বলতে পারি বা 0.0144p ইকুয়াল টু হচ্ছে 18। তাহলে p ইকুয়াল হবে উপরে 18, তার নিচে 0.0144। তো এই যে ক্যালকুলেশনটা এতক্ষণ ধরে আমি করছি, ওকে, আমার কিন্তু মানে মনোযোগটা ধরে রাখতে হচ্ছে। আপনারা যদি দেখার মনোযোগ ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু হবে না। তাহলে দশমিক তুলে দিয়ে একটা 1 নিলাম, আর 4 ঘরের জন্য 4টা 0 নিলাম, 4টা 0। তাহলে কত হচ্ছে? উপরে 18 গুণন 10,000, ওকে। কয়টা 0? 4টা। আর নিচে কত? 144। তাহলে আমি যদি কাটাকাটি করি, ধরেন আমি হচ্ছে কত দ্বারা কাটবো? ধরেন 6 দ্বারা কাটবো। তাহলে 3 6 18, 6 দ্বারা কাটলে কত হবে? 6 দুগুণ 12 থাকলো 2 24, 4 6 24। তাহলে 3 দ্বারা যদি আমি এটাকে কাটি তাহলে কত হবে? 3 8 24। এখন 8 দ্বারা যদি আমি এটাকে কাটি তাহলে ধরেন 8 দুগুণ মানে 8 1 8 থাকলো 2 20, 8 দুগুণ 16 থাকলো 4 40,
5 8 40 আর এই শূন্যটা দিয়ে দিলাম। দেখেন কতক্ষণ পর আমরা 1250 অ্যান্সারটা বের করে ফেললাম। আমি কিন্তু একেবারে ডিটেইলস আপনাদের করাচ্ছি। এখন আপনি বলবেন যে আচ্ছা এই অঙ্ক শিখে আমি এমসিকিউ পরীক্ষায় করব কি? না, আমি এটা রিটেন পরীক্ষার জন্য আপনাদের শেখালাম। যদি রিটেন আসে তাহলে তো 7 8 মিনিট সময় আপনি পাবেন অঙ্কটা করার জন্য, তখন কিন্তু আপনি এই প্রসেসে অঙ্কটার অ্যান্সার বের করে দিয়ে আসতে পারবেন। আমি আসলে বোঝালাম জন্য ক্যালকুলেশন করতে একটু বেশি সময় লাগলো, কিন্তু যদি আপনি নিজে ক্যালকুলেশন করতে জানেন তাহলে কিন্তু খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন। আমি কিন্তু এক লাইনও বাদ দেইনি। তো এই অঙ্ক হচ্ছে করতে আমরা প্রায় 15 মিনিট লাগিয়ে ফেললাম। তো যারা ধৈর্য সহকারে দেখেছেন তো অবশ্যই অঙ্কটা তারা শিখতে পেরেছেন, এবং আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলে ডিটেলস এবং শর্টকাট মেথড দুটো পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। আশা করছি এখান থেকে আপনি সর্বোচ্চ বেনিফিট পাবেন। আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 182 নম্বরটা দেখেন কি বলা হচ্ছে, 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি 20% লাভে এবং অন্যটি 20% লোকসানে বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে? এটা এটিওর নিয়োগ পরীক্ষায় বিগত সালে এসেছিল, বিধায় খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ওকে, আমি ইম্পর্টেন্ট দাগিয়ে দিলাম। যেহেতু বলা হচ্ছে 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে, তার মানে কিন্তু দাঁড়ায় দুইটার বিক্রয় মূল্য 3600 টাকা না, এক একটার বিক্রয় মূল্য 3600 টাকা। তো যেহেতু 3600 টাকা করে দুটো চেয়ার বিক্রি করা হয়েছে, একটা 20% লাভে আর একটা 20% লোকসানে, আমাদের কিন্তু হিসাবটা সুন্দর করে করতে হবে। তাহলে দেখেন আমরা হিসাব করছি। তো প্রথম চেয়ারটা বিক্রি করা হয়েছে 3600 টাকা এবং এটা বলা হচ্ছে 20% লাভে। তার মানে 3600 টাকায় বিক্রি করে 20% লাভ হয়েছে, এর অর্থ কি? তার মানে ক্রয় মূল্য 3600-র চেয়ে কম ছিল। তাহলে আমরা বলতে পারি, ধরেন ক্রয় মূল্য ছিল 100%, তাহলে 100 আর 20, 120%-এর ভ্যালু হচ্ছে 3600 টাকা। আমরা কিন্তু দুইটার ক্রয় মূল্যটা আগে বের করব। তাহলে 1%-এর ভ্যালু কত? 3600 ভাগ হচ্ছে 120, আর 100%-এর ভ্যালু কত, তাই না? তাহলে উপরে 100 চলে যাবে। তাহলে এটা কিন্তু প্রথম চেয়ারটার ক্রয় মূল্য বের হয়ে আসবে। তাহলে 0 0 কেটে দিলাম, 3 12 36, আর এই শূন্যটা দিয়ে দিলাম। তাহলে 30 আর 10 গুণ করলে 3000 টাকা প্রথম চেয়ারের ক্রয় মূল্য ছিল। এটা কিন্তু খুবই কার্যকরী একটা ওয়ে হচ্ছে ক্রয় মূল্য বের করার পার্সেন্টেজের অঙ্ক থেকে। তাহলে প্রথম চেয়ারটার ক্রয় মূল্য ছিল, আমরা বের করে ফেলেছি 3000 টাকা। আমাদের বের করতে বলেছে কি, যে সব মিলিয়ে কত লোকসান হয়েছে। আচ্ছা, তাহলে প্রথম চেয়ারের ক্রয় মূল্য 3000 আমরা বের করেছি। বের করে এবার আমরা দ্বিতীয় চেয়ারটার কি বের করব? ক্রয় মূল্যটা বের করার জন্য অগ্রসর হব। দেখেন এবারে দ্বিতীয়টা। তাহলে আমরা এবারে ধরে নিলাম যে পরেরটাও 3600 টাকা বিক্রি করা হয়েছে, কিন্তু 20% লোকসানে। তার মানে 100% যদি ক্রয় মূল্য হয় তাহলে 20% বিয়োগ করলে তাহলে 80%-এর ভ্যালু হচ্ছে ওই 3600 টাকা। বোঝা যাচ্ছে যেহেতু লস হয়েছে। তাহলে 1%-এর ভ্যালু কত? অবশ্যই 3600 ভাগ কত? 80। এবং 100%-এর ভ্যালু কত? তাহলে 100 উপরে চলে যাবে। এবার এটা কিন্তু দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য বের হবে। তাহলে 0 0 ক্রস করে দিলাম, 4 2 8, তাই না? তাহলে 2, 50 2 100, 4 দ্বারা যদি এটাকে কাটি 4 নং 36 আর একটা 0 দিয়ে দিলাম। তাহলে 90 আর 50 গুণ করলে কত হবে? 5 নং 45, আর এটা 0 আর এটা 0, দুইটা 0 দিয়ে দিলাম। তাহলে পরেরটার আমরা ক্রয় মূল্য কত পেলাম? 4500 বা 4500 টাকা। আসলে আমাদের এই দুটো চেয়ার, একটার ক্রয় মূল্য 4500 টাকা আর একটার ক্রয় মূল্য 3000 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য কত? 4000 3000 7500 টাকা। তাহলে মোট দুইটা চেয়ারের ক্রয় মূল্য 7500 টাকা, কিন্তু দুইটা আমরা বিক্রি করেছি 3600 টাকা করে। 3600 দুগুণ 7200 টাকা। তাহলে আলটিমেটলি আমাদের লস কত হয়েছে? ক্রয় মূল্য ছিল 7500 আর বিক্রয় মূল্য হচ্ছে 7200, তাহলে 300 টাকা আমার লস হয়েছে। তাহলে গ নম্বরটা রাইট, 300 টাকা। তো অনেকেই আপনারা করেন কি, এই অঙ্কটা না বুঝে, যেহেতু 3600 টাকা, টাকার ফিগার সেম, লাভ আর লোকসান দুটো সেম, তাই লাভ লোকসান কিছুই হয়নি আপনারা বলে দেন, কিন্তু আসলে এটা হবে না। নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে 183 নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখেন। বলেছে যদি লগ ওয়াই 2025 = 4 হয় তাহলে ওয়াই = কত? তাহলে আমরা দেওয়া আছে লিখে এখানে শুরু করলাম যে লগ ওয়াই = কত? 2025, তাই না? আচ্ছা, দুঃখিত, মাঝখানে একটু ভুল হয়েছে। আমার ইকুয়াল তো দেয়া নেই, এখানে দেয়া আছে লগ ওয়াই 2025 ইকুয়াল হচ্ছে 4 হলে ওয়াই এর মান কত?
তো মনে রাখেন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যদি লকটা তুলে দেই তাহলে এরা পরস্পর স্থান পরিবর্তন করে। তাহলে y⁴ ইকুয়াল টু 2025। নিশ্চয়ই বুঝতে পারছেন যে 2025 4-এর জায়গায় গিয়েছে, 4 2025-এর জায়গায় এসেছে লকটা তুলে দেওয়ার ফলে। এবার y⁴ তো আমরা সূচকের একটা নিয়ম জানি, a⁴x ইকুয়াল টু a⁴2 হলে এটা কাটা দিয়ে আমরা x ইকুয়াল টু 2 লিখতে পারি। আবার উল্টোটাও হতে পারে। আবার যদি আমরা পাওয়ারটা ধরেন সমান রাখি তাহলে ধরেন a⁴ ইকুয়াল হচ্ছে 2⁴, তাহলে 4 কাটা দিয়ে আমরা এর ভ্যালু 2 রাখতে পারি। আমরা এটাও কিন্তু করতে পারি। তো এখানে দেখেন আমরা 2025-এর পাওয়ার মানে এমনভাবে 2025-কে ভাঙাবো যেন তার পাওয়ার 4 হয়, দেখি করতে পারি কিনা। তাহলে 2025 এটার আমি কি করব, অবশ্যই আমি লসাগু করব। তাহলে কত দ্বারা 5 2 7 2 9 3 দ্বারা যায়, তাহলে 3 6 18 থাকে 2 12 কত হয় বলেন তো দেখি, 5 2 7 আর 2 9, হ্যাঁ 3 দ্বারা তো যায়। তাহলে 3 6 18 থাকে হচ্ছে 2 22 যদি থাকে তাহলে 3 7 21 থাকে 1 15 3 5 15, আবারও 7 5 12 6 18, হ্যাঁ আবার 3 দ্বারা যায়, 3 2 6 3 2 6 3 5 15, আবার 3 দ্বারা যায়, তাহলে 3 7 21 থাকে 1 15 3 5 15, আবার 3 দ্বারা যায়, 3 2 6 3 5 15, আর 3 দ্বারা যায় না 5 দ্বারা যায়, তাহলে 5 5 25। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 কয়টা 4, তার মানে 3⁴ ইন্টু 5-এর উপর স্কোয়ার হয়েছে। তো স্কোয়ার দিলে তো আর পাওয়ার 4 হয় না, তাই না? তাই আমরা 5 গুণন 5ই রাখছি। এখন 3⁴ ইন্টু একটা 5 মানে কিন্তু 2টা √5 মনে রাখবেন, আবার আর একটা 5 মানে কিন্তু 2টা √5। ওকে, মাঝখানে ইন্টু আমি ডট দ্বারা বুঝালাম ইন্টুকে, ঠিক আছে? তো এখন আপনারা বলবেন যে কিভাবে একটা 5 মানে 2টা √5 হলো। আচ্ছা বলেন তো দেখি, √5 ইন্টু √5 যদি আমরা √5 তার উপরে স্কোয়ার করে দেই, যেহেতু 2টা তাহলে স্কোয়ার রুট কাটা গিয়ে 5 থাকে, তাহলে একটা 5কে আমরা 2টা √5 লিখতেই পারি। এইভাবে আমরা কিন্তু লিখেছি। তাহলে এই লাইনটা ক্যালকুলেশন করলে আমাদের হয় 3√5⁴। নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে যেহেতু √5 4টা আছে ওই জন্য আমরা টোটালটার উপর একবারে 4 দিয়ে দিতে পারি। তার মানে এখানে 3⁴ ইন্টু √5⁴ এটা কিন্তু আমরা এই লাইন থেকে এই লাইনের পরের লাইনে লিখতে পারতাম, তারপরে আমরা এটা করতে পারতাম। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে বা কি হবে বলেন তো, এখানে আমরা বলতে পারি যে আমাদের এখানে হবে y⁴ ইকুয়াল 3√5⁴। তো এটা আর এটা এবার ক্রস হয়ে গেল, তাহলে y এর ভ্যালু হচ্ছে 3√5। কোথায় রয়েছে বলেন তো, ক নম্বরে রয়েছে। তো আজকের আলোচনার সবগুলো অঙ্কই কিন্তু কিছুটা হার্ড মনে হচ্ছে। তো প্রথম অঙ্কটা করতে তো অনেক বেশি সময় লেগেছে, দ্বিতীয় অঙ্কটা এবং তৃতীয় অঙ্কটাও কিছুটা হার্ড। তো এগুলো আসলে এটিও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিধায় এগুলোকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। এবারে তুলনামূলক একটু ছোট অঙ্ক এবং সহজ অঙ্ক এসেছে, কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। বলেছে 3টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হলে এদের যোগফল কত? তাহলে আমরা ডিটেলস মেথডে যদি চিন্তা করি, তাহলে আমি যদি ধরি প্রথম সংখ্যাটা x, পরের সংখ্যাটা তাহলে x+1 এবং তারপরেরটা x+2, অথবা আমি এভাবেও ধরতে পারি যে মাঝখানের সংখ্যাটা যদি x হয় তাহলে তার আগের সংখ্যাটা x-1 এবং পরের সংখ্যাটা x+1। আমি কিন্তু এভাবেও ধরতে পারি অথবা এভাবেও ধরে অঙ্কটা করতে পারি। তো যারা একটু বোঝেন গণিত তারা এভাবে ধরলে সবচেয়ে বেনিফিট হবেন আপনারা। তো এভাবে ধরে অঙ্কটা করে ফেলবেন। তো যেহেতু পূর্ণ সংখ্যার গুণফল বলেছে, ধারাবাহিক বলেছে জন্য কিন্তু এইভাবে সিকোয়েন্স অনুযায়ী হয়েছে, ঠিক আছে? তো গুণফল তার মানে এইটা গুণন এইটা গুণন এইটা ইকুয়াল 120 আমরা বলতে পারি। তো আমি যদি এইটা দিয়ে অঙ্কটা করে দেই তাহলে প্রশ্ন মতে আমি কিন্তু বলতে পারি x-1 ইন্টু এক্স ইন্টু x+1 ইকুয়াল টু কিন্তু 120, এটা বলা যায়। তাহলে বাকি হবে x ইন্টু x² -1 ইকুয়াল টু হচ্ছে 120 আমরা বলতে পারি। তো এখান থেকে আমরা এবারে সুন্দরভাবে ক্যালকুলেশন করে মানটা বের করে নিয়ে আসতে পারি। x³ -x ইকুয়াল টু 120, এটাও ক্যালকুলেশন করা যায়। আমি যদি কোথাও ভুল না করে থাকি তাহলে আমরা সুন্দরভাবে কিন্তু ক্যালকুলেশন করলে আমরা মানটা কিন্তু এখানে বের করে ফেলতে পারবো। তো এবার আসেন আমরা যদি আরেকটু অন্যভাবে করতে চাই, যেহেতু এমসিকিউ টাইপের অঙ্ক, তো সেক্ষেত্রে আমরা করব কি শর্টকাট মেথড বিবেচনা করব। তো যেহেতু ধারাবাহিক সংখ্যা তাহলে 1 2 3 4 5 6 7 ডট ডট ডট। তো এগুলোর মধ্যে যে কোনো তিনটা পাশাপাশি সংখ্যা গুণ করলে 120 হয়। আচ্ছা 3 4 12 5 12 60, 4 5 20 6 20 120। হ্যাঁ এক্স্যাক্টলি, দেখেন তো এই তিনটা গুণ করলে 120 হয় কিনা।
তাহলে 4 গুণন 5 গুণন 6, 5 6 30, 4 30 120 মিলে যাচ্ছে। এদের যোগফল কত? তাহলে 5 4 9 6 15, তাহলে যোগফল 15, মুহূর্তের মধ্যেই অ্যান্সারটা বের হয়ে যাবে কিন্তু আপনাদের। তো এইভাবে বুঝে করতে হবে, না বুঝে করলে কিন্তু মুশকিল। মানে শর্টকাট মেথড অ্যাপ্লাই করবেন মানে যে একেবারেই আপনি যা ইচ্ছে তাই করবেন এমনটা কিন্তু না। এগুলোর মধ্যেও আপনাকে একেবারেই ম্যাথমেটিক্যাল যে দক্ষতা আপনার রয়েছে সেটা কিন্তু 100% প্রয়োগ করে দিতে হবে। এবারে আমরা এই অঙ্কটা করব। দেখেন অঙ্কটাতে বলা হচ্ছে যে a ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর মান হচ্ছে লেস দেন 10, মানে 10 এর চেয়ে ছোট। এখানে কিন্তু 10 এর সমান না, 10 এর চেয়ে বরাবর ছোট। তার মানে 10 এর ছোট যতগুলো সংখ্যা আছে সব বিবেচনা করতে হবে। তাহলে 10 এর ছোট কি কি আছে? 1 2 3 4 5 6 7 8 9, আর তো নাই, তাই না? এবং যেহেতু বলা হচ্ছে এক্সটা আবার মৌলিক সংখ্যা, তাহলে সবগুলোকে তো আমরা নিতে পারবো না। এখানে মৌলিক কোনটা কোনটা আছে? 2 3 5 7, এই 4টা মৌলিক সংখ্যা আছে। তাহলে আমরা অঙ্কটা করেই ফেলেছি। তাহলে a এর মান কি হবে? এবার ইকুয়াল হবে 2 3 5 7। তাহলে দুটো, এই কন্ডিশন এবং এই কন্ডিশন দুটোই কিন্তু আমরা মানলাম। তাহলে 2 3 5 7 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। আর আমার কাছে যদি আপনারা ATEO পরীক্ষার সাজেশন নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।